হ্যালো সবাইকে। আবার একটা নতুন সিরিজ আমরা নিয়ে আসছি। এটা আমরা আগে যেটা শুরু করেছিলাম সেটা ছিল হচ্ছে পদার্থবিজ্ঞানের যে অংশ বা এসএসসি পদার্থবিজ্ঞানের যে সিরিজ সেটা চলতেছিল। আমরা তার সাথে আরেকটা অংশ চালু করতেছি, সেটা হচ্ছে রসায়নের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটাতে আসলে ম্যাক্সিমাম এসএসসি পরীক্ষার্থীদের সমস্যা থেকে থাকে। এর মধ্যে আসলে চ্যাপ্টারটার নাম আপনারা দেখতে পাচ্ছেন। এটা আসলে আমাদের এসএসসি রসায়নের মধ্যে আসলে দুইটা চ্যাপ্টার আছে খনিজ সম্পদ রিলেটেড। এর মধ্যে একটা হচ্ছে খনিজ সম্পদ ধাতু এবং অধাতু, আর একটা হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানি অথবা খনিজ সম্পদ হচ্ছে জীবাশ্ম। তো এটা এটা হচ্ছে এসএসসি রসায়ন বইয়ের 11 নম্বর চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এবং যে কোনো এসএসসি লেভেলে যে কোনো পরীক্ষার জন্য এই অধ্যায় ইনক্লুডেড থাকলে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে আসলে মিনারেল রিসোর্স, যেটাকে ফসিল ফুয়েল বলছি, খনিজ সম্পদ। তো এই খনিজ সম্পদটা মধ্যে আমরা জীবাশ্ম নিয়ে কথা বলবো। তো জীবাশ্ম কী জিনিস, টোটাল বিষয়টা নিয়ে আমরা করবো, এবং এই জীবাশ্ম জ্বালানিটা আসলে আমরা কোথায় ব্যবহার করি, কি কাজ করা হয়, কেমনে কি উত্তোলন করা হয়, কেমনে ব্যবহার করা হয়, এই ডিটেলস আমরা আসলে আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে 2-3টা চিত্র দেখতে পাচ্ছি। এখানে আসলে কোল বা কয়লা বুঝাইছে, এখানে আসলে গ্যাস, এখানে আমাদের তেল। তো আমরা এখানে যে 3টা জিনিস পাচ্ছি, অর্থাৎ কোল বা কয়লা, গ্যাস, প্রাকৃতিক গ্যাস, এবং হচ্ছে আমরা তেল, যেটাকে আমরা পেট্রোলিয়াম বলতেছি। তো এই 3টাই কিন্তু আমাদের হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো আমরা আস্তে আস্তে এই টোটাল চ্যাপ্টারটা সঠিকভাবে এবং সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, যাতে সবার বেসিক থেকে ক্লিয়ার হয়ে যায়। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো আমরা ফার্স্টেই এখানে আমাদের অধ্যায় শুরুতেই আমরা বই যদি খুলি, তাহলে এখানে আমরা প্রথমেই যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে ওখানে একটা চিত্র দিয়ে স্টার্ট করেছে। চিত্রটা অনেকটা মাছের একটা চিত্র। এই চিত্রটা মানে এখানে আসছে, মানে মাছের যে কাঁটা বা এই অংশগুলো দেখা যাচ্ছে। তো এইটা দিয়ে আসলে বোঝাতে চেয়েছে এটা আসলে একটা জীবাশ্মর একটা রূপ এখানে দেখানোর চেষ্টা করেছে। তো আমরা ওইটা নিয়ে আসতেছি, জীবাশ্ম অংশটা আসতেছি। তার আগে আমরা এখানে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবী আসলে বিজ্ঞানীদের ধারণা হচ্ছে 4.5 বিলিয়ন বছর আগে আসলে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে। তো এটা 4.54 বিলিয়ন বছর আসলে এখানে এই যে বিলিয়ন এবং মিলিয়নের হিসাবটা আসলে ক্লিয়ার হয়ে থাকতে হবে, না হলে কিন্তু এখানে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। তো আমরা মিলিয়ন বলতে আসলে 1 মিলিয়ন বলতে আসলে 10 লক্ষকে বুঝিয়ে থাকে, আর বিলিয়ন বলতে আসলে আমরা বিলিয়ন বলতে আসলে 100 কোটিকে বুঝিয়ে থাকে। তো এইখানে আমরা যে ব্যাপারটা পাচ্ছি সেটা হচ্ছে এত বিলিয়ন, তার মানে আসলে এত সাথে আমরা যদি 100 গুণ করি, তাহলে যত বছর আসবে তত আসলে ব্যাপারটা। তো এই যে পৃথিবীর বয়স, আমাদের আসলে মানে মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আসলে এই পৃথিবীর বয়সটা কিভাবে নির্ণয় করা হয়েছে। তো আমরা সাধারণত এইভাবে একটু ধারণা দিয়ে মনে রাখতে পারি যে আসলে কার্বনের হচ্ছে আইসোটোপ আছে হচ্ছে 3টা। এর মধ্যে আমরা বলে থাকি কার্বন হচ্ছে 12, কার্বন হচ্ছে 13, এবং হচ্ছে কার্বন 14। তো এই 3টার মধ্যে কার্বন 14কে বেশি আসলে তেজস্ক্রিয় বলা হয়। আর এই তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে আসলে পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। কিভাবে করা হয়? এই তেজস্ক্রিয় যে আইসোটোপ আছে এইগুলো আসলে ক্ষয়প্রাপ্ত হয়, একটা পদার্থ আর একটা পদার্থে রূপান্তরিত হয় তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে। তার মানে আমাদের পৃথিবীতে যে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনগুলো হচ্ছে পরিবর্তিত হয়ে আসলে এই আইসোটোপে পরিণত হয়। অর্থাৎ একটা পদার্থের মধ্যে কি পরিমাণ আসলে এই কার্বন 14 আছে তার উপর বেস করে আসলে তার হাফ লাইফকে হিসাব করে পৃথিবীর বয়সটা নির্ণয় করা হয়। এইভাবে আসলে পৃথিবীর বয়স নির্ণয় করে পাওয়া গেছে হচ্ছে 4.54 বিলিয়ন বছর। আচ্ছা, তারপরে আমাদের বলছে যে পৃথিবী আসলে এখন আমরা যেভাবে দেখতে পাই, এখানে আমাদের যে যত মানুষ আমরা দেখতে পাই, আসলে পৃথিবীতে একসময় এমন ছিল না। পৃথিবী ছিল কেমন? পৃথিবী ছিল হচ্ছে আজ থেকে 500 বা 600
মিলিয়ন বছর আগে এই পৃথিবী ছিল আসলে ঘন বন জঙ্গলে ভরপুর, এবং এই ঘন বন জঙ্গল সাথে ছিল নিচু জলাধার, সাগর মহাসাগরে পরিপূর্ণ ছিল। এই কথাটা যে আমরা এখানে বলতেছি। এখন তারপরে কি ঘটলো, বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে আসলে পৃথিবীর বিভিন্ন কিছু ধ্বংসপ্রাপ্ত হলো। এই ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো আসলে মাটির নিচে অথবা পলির আস্তরণের উপর জমতে জমতে মিলিয়ন মিলিয়ন বছর পরে এই প্রাণী বা উদ্ভিদের যে দেহ বসে সের উপরে অনেক বেশি শিলার আস্তরণ পড়ে। তারপরে ওই শিলার আস্তরণ পড়ার পরে ওইগুলা বিভিন্ন ধরনের উচ্চচাপ, তাপমাত্রা বা বিভিন্ন ধরনের ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে আসলে পাওয়া যায় কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস, এইগুলো পাওয়া যায়। তো এই জিনিসগুলোকে আমরা আসলে কি বলে থাকি, জীবাশ্ম জ্বালানি বলে থাকি। এই জিনিসগুলোকে আমরা কি বলে থাকি, জীবাশ্ম জ্বালানি বলে থাকি। তো আমরা এই জীবাশ্ম জ্বালানির মধ্যে আমরা এখানে বলতেছিলাম তিনটা জিনিসের কথা এখানে আমরা উল্লেখ করলাম। এর মধ্যে আসলে কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস। এর মধ্যে কয়লা নিয়ে আসলে আমরা এখানে খুব বেশি আলোচনা করব না, কারণ এখানে আসলে কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন, শুধু কার্বন। তো এখানে আমরা কয়লা নিয়ে খুব বেশি আমাদের এই অধ্যায়ের মধ্যে আলোচনা নেই। আমাদের মূল আলোচনা এই অধ্যায়ের মধ্যে আসলে পেট্রোলিয়াম নিয়ে। তো পেট্রোলিয়ামের মূল উপাদান আমরা জানি কার্বন এবং হাইড্রোজেন। আমরা জানি কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে আমরা বলে থাকি হাইড্রোকার্বন। তার মানে এই অধ্যায়ে মূলত আলোচনা হবে হচ্ছে হাইড্রোকার্বন নিয়ে, এবং এই হাইড্রোকার্বন এক ধরনের হচ্ছে জৈব যৌগ। তো এখানে আমরা লাস্ট অফ অল একটা জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে কি জৈব যৌগ। তো আসলে আমাদের আগের সময়ে আমরা যখন হচ্ছে এসএসসি আগের সময়ে কিন্তু আসলে এটা ছিল হচ্ছে এই চ্যাপ্টারের নাম ছিল হচ্ছে জৈব যৌগ। তো এখন এটা ছিল যে জৈব যৌগ, কিন্তু এখন বর্তমানে এর নাম দিয়েছে হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম। এটা হচ্ছে বর্তমান নাম। এবং আমরা যখন আসলে এইচএসসিতে যাব তখন আসলে আমরা এইচএসসি সেকেন্ড পেপারের মধ্যে আমরা এই অধ্যায়টা পাবো। এটা হচ্ছে জৈব রসায়ন বলে একটা চ্যাপ্টার পাবো। তো যাই হোক, আমরা মূলত তাইলে এখানে যে ব্যাপারটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমরা এখানে জীবাশ্ম জ্বালানির কথা বললাম হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস। এই তিনটা জিনিসের মধ্যে আমরা এই অধ্যায়ে আসলে মূলত তাহলে আলোচনা করব হচ্ছে পেট্রোলিয়াম নিয়ে। কারণ পেট্রোলিয়ামটা আসলে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত হাইড্রোকার্বন। তার মূলত আমাদের এই অধ্যায়ের মধ্যে হাইড্রোকার্বন নিয়েই বেশি আলোচনা করা হবে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো, এবং আগাতে আমরা এর মধ্যে আরও বিভিন্ন ধরনের যৌগ জানতে পারবো। যেহেতু আমরা হাইড্রোকার্বন নিয়ে কথা বলবো, তার মানে হাইড্রোকার্বন যেগুলো সেইগুলো নিয়ে জানতে পারবো। হাইড্রোকার্বন কোনগুলো হইতে পারে, এর মধ্যে আমরা অ্যালকোহল পাবো, অ্যালডিহাইড পাবো, কিটোন পাবো, কার্বক্সিলিক অ্যাসিড পাবো, ইত্যাদি বিভিন্ন ধরনের যৌগ পাবো। এই সবগুলোই আসলে হাইড্রোকার্বন দিয়ে তৈরি। তো আমরা চলে যাই এর পরের স্লাইডে। আচ্ছা, আমাদের পরের স্লাইডে আমাদের বইয়ের আসলে দ্বিতীয় যে টার্মটা আছে সেই টার্মটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ফসল ফাইল। তো এখন তো এই ক্ষেত্রে আমরা এখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এখানে আমরা জীবাশ্ম জ্বালানি, এই জীবাশ্ম জিনিসটা আসলে কি এটা আমরা আগে দেখব, তারপরে জীবাশ্ম জ্বালানি ব্যাপারটা কি সেটাও বুঝবো। তো আমরা এখানে বলতেছি এরকম যে বহু প্রাচীনকালে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় সেগুলোকে আসলে আমরা বলি জীবাশ্ম। এখন এই জীবাশ্মগুলো কি হইতে পারে, এই জীবাশ্মগুলো আসলে শত শত বছর আগের যে প্রাণী বা এই ধ্বংসাবশেষ জীবাশ্ম রূপে যখন পাওয়া গেছে, এই জীবাশ্মগুলোকেই আমরা আসলে জীবাশ্মের মধ্যে কি পাইছি, জীবাশ্মের মধ্যে আমরা পাইছি এই যে এখানে আমাদের বলা হয়েছে যে কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, এই তিনটা জিনিসকে আমরা একসাথে একত্রে বলতে পারি হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো এই ব্যাপারটা আমাদের এখানে দেওয়া আছে, এটা হচ্ছে জীবাশ্ম, আর এখানে হচ্ছে আসলে জীবাশ্ম জ্বালানি বলা আছে। তার মানে আমরা জীবাশ্ম কি জিনিস জানলাম এবং জীবাশ্ম জ্বালানি কি জিনিস সেটাও জানলাম। তো এরপরে আমাদের এখানে আরও কয়েকটা বিষয় নিয়ে এখানে আমাদের আলোচনা করা আছে। এর মধ্যে আমাদের বলা হয়েছে যে পানিতে বসবাসকারী এক ধরনের ছোট শৈবালকে আমরা আসলে বলে থাকি হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, আর পানিতে বসবাসকারী এক ধরনের হচ্ছে
ছোট প্রাণী যেগুলো আছে, তার মানে শৈবাল যেগুলো সেটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, আর হচ্ছে প্রাণী যেগুলো সেটা হচ্ছে জুওপ্ল্যাঙ্কটন। তো এই দুইটা ঘটনা আমাদের দেওয়া আছে, এই দুটা আসলে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আছে তারপরে আমরা এখানে যে ব্যাপারটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে হচ্ছে পেট্রোলিয়াম বা প্রাকৃতিক যে গ্যাস আছে সেই গ্যাসের আমরা অনেক সময় এমন হয়ে থাকে যে এই পেট্রোলিয়ামের সাথে আমরা আসলে প্রাকৃতিক গ্যাসও পেয়ে থাকি। যেমন বাংলাদেশে আসলে একটা জায়গা, এই যে আমরা নিচের দিকে যেটা উল্লেখ করেছি, বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সাথে আসলে পেট্রোলিয়ামও পাওয়া যায়। মানে আমরা প্রাকৃতিক গ্যাস তুলতে যাচ্ছি, তার সাথে কি পাচ্ছি, পেট্রোলিয়ামটাও পাচ্ছি। তো যাই হোক, আমরা এর পরের অংশে যদি চলে যাই, পরের অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু আগেই যেটা দেখলাম সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের বিষয়টা আমরা টোটালটা জানবো, এবং আমরা একটু আগেই দেখলাম যে বাংলাদেশের হরিপুরের গ্যাস ক্ষেত্রে আসলে প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়ামটাও পাওয়া যায়। আচ্ছা, এখন এই যে প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাসের প্রধান যে উপাদান, সেই উপাদান আমরা এখানে দেখব হচ্ছে মিথেন। এই যে মিথেনকে আমরা যদি সংকেত আকারে দেখাতে চাই সেটা হচ্ছে CH4, এটা হচ্ছে মিথেনের সংকেত। তো মিথেন আসলে কত পার্সেন্ট পাওয়া যায়, হচ্ছে 80% প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন পাওয়া যায়। মিথেন ছাড়াও আসলে আমাদের ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন ইত্যাদি থাকতে পারে, এবং আইসোবিউটেন থাকতে পারে। তো এগুলো কত পার্সেন্ট করে থাকতে পারে, তো আমরা এখানে যদি এই জিনিসটাকে দেখাতে চাই তাহলে এই জিনিসটা আসলে এইভাবে আমরা বলতে পারবো যে মিথেনের পরে আমরা যদি লিখতে চাই C2H6, এটাকে বলা হয় হচ্ছে ইথেন। তারপরে আমরা যদি বলি C3H8, এটাকে বলা হবে হচ্ছে প্রোপেন। বিউটেন হচ্ছে C4H হচ্ছে 10, এটা হচ্ছে বিউটেন। পেন্টেন হচ্ছে C5H12, এটা হচ্ছে পেন্টেন। তাহলে আমরা 80% মানে সবচেয়ে বেশি পরিমাণ থাকে আসলে মিথেন। তারপরে আমরা এখানে বলবো হচ্ছে তারপরে সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে ইথেন, তারপরে থাকে হচ্ছে প্রোপেন, তারপরে থাকে হচ্ছে বিউটেন এবং আইসোবিউটেন। আইসোবিউটেন নিয়ে আমি কথাটা বলতেছি, এটা 4% থাকে এবং এইটা থাকে 3%। তো আমরা এখানে একটু জাস্ট দেখলে করতে পারবো যে আমরা অ্যালকেন যে গোত্রটা পাই, অ্যালকেন যে শ্রেণীটা পাই, সেটার মধ্যে আমরা পাই হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এবং পেন্টেন। এইগুলো পরপর সিরিয়ালি। এখানে আমরা সবচেয়ে বেশি পাচ্ছি হচ্ছে মিথেন, আর ইথেনটা পাচ্ছি হচ্ছে 7%, আর আমরা প্রোপেন 6%, মানে কমতে থাকছে। এখানে আসলে এই যে এখানে প্রথম দুইটা আছে এক এক করে কমতেছে, তারপরে আসলে আমরা দেখতে পাচ্ছি 7, 6, তারপরে আমরা পাচ্ছি হচ্ছে বিউটেন 4%, আর প্রোপেনটা হচ্ছে 3%। তো সেই জিনিসগুলো এখানে আমাদের কিন্তু বলা আছে। তো আমরা আইসোবিউটেন নিয়ে একটু আলাদা কথা বলবো। আর আমাদের বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তার মধ্যে কিন্তু এই যে কথাটা বলছে 99.99% আমাদের মিথেন থাকে। তার মানে মিথেনই হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, তো আমরা এখানে আইসোবিউটেন নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আইসোবিউটেন আসলে এই আইসো শব্দটা কিভাবে আসলো, এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলে তারপরে আমরা অন্য স্লাইডে যাব। আচ্ছা, ওকে। তো এইখানে আমরা আইসোবিউটেন যে ব্যাপারটা পাচ্ছিলাম, তো আমরা এখানে আসলে আইসো কথাটা বলতেছি, তাই না? তো আইসোবিউটেন, তো আমরা নর্মালি তো জানি যে আসলে বিউটেন জিনিসটা আসলে কি, সেটা তো আমরা জানি। বিউটেন আসলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে আমরা বিউটেন বলে থাকি, বিউট প্লাস এন মানে বিউটেন। তো আইসো ব্যাপারটা আসলে কি, তো আমাদের নামকরণের যে সিস্টেম আছে এই সিস্টেমটা আসলে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আমরা বলে থাকি যেটাকে আমরা IUPAC বলে থাকি, বা IUPAC বলে থাকি, ইউপ্যাক। আর একটা হচ্ছে আমাদের আইসো এবং নিও, এই দুইটা সিস্টেম, মানে আইসো এবং হচ্ছে নিও। তাহলে আমরা আইসো পাবো, আইসো ও নিও, এই ব্যাপারটা আমরা পাবো। তাহলে দুইটা নামের সিস্টেম আমরা পাচ্ছি, একটা হচ্ছে আমাদের ইউপ্যাক আর একটা হচ্ছে আইসো এবং নিও। তো আমরা আইসো নামটা তখনই বলবো যখন আসলে আমাদের এরকম টাইপের একটা ব্যাপার থাকবে। আমরা যদি এরকম ধরনের একটা জিনিস দেখাতে চাই, আমরা যদি এইভাবে দেখাই, আমরা যদি জিনিসটাকে এইভাবে দেখাতে চাই, এখানে আমাদের যদি ব্যাপারটা থাকে হচ্ছে, সরি এখানে আমরা একটু মিসিং করলাম। তো এইখানে আমরা যে জিনিসটা
দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এর সাথে যদি আমাদের আরেকটা কি যুক্ত থাকে, এরকম যুক্ত থাকে, তো এইখানে আমরা যে ব্যাপারটা বলে থাকি সেটা হচ্ছে এই দিক থেকে আসলে দ্বিতীয় নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, অথবা এই দিক থেকে 2 নম্বর কার্বনের সাথে যদি একটা আমাদের এইরকম অ্যালকাইল মূলক যুক্ত থাকে, মানে এটা হচ্ছে আমাদের এই CH4, এটা থেকে একটা আমাদের যদি কি হয়ে যায়, একটা হাইড্রোজেন যদি সরে যায়, এই জিনিসটাকে আমরা বলে থাকি অ্যালকাইল মূলক। তো এই অ্যালকাইল মূলক যদি কি হয়, এইখানে যুক্ত থাকে কোন দিক থেকে, এই দিক থেকে 2 নম্বরে অথবা এই দিক থেকে 2 নম্বরে যদি যুক্ত থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি আইসো শব্দটা বলে থাকি। তো এখন আইসো বললাম ঠিক আছে, কিন্তু এই নামটা কি বলবো, এখানে যে কার্বন টোটালটা কয়টা আছে, এখানে আসলে 1টা 2টা 3টা 4টা, তো 4টা কার্বন থাকলে আমরা তখন বিউটেন বলি, আর এইখান থেকে আমরা বলবো এর নাম হচ্ছে তখন আমরা আইসো বিউটেন বলবো, এর নাম হবে আছে আইসো বিউটেন। ওকে, তাহলে আমরা আইসো বিউটেনের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তো এখন বিষয়টা কি, সেটা হচ্ছে যদি আমার এই ব্যাপারটা এরকম থাকতো, তাহলে আসলে আমি কি বলতাম, যে আমার এইখান থেকে এমন ব্যাপারটা আছে, সিস্টেমটা হচ্ছে আমাদের এইভাবে থাকলো, তখন এইটার ক্ষেত্রে আমি বলতাম যে এদিক থেকে 2 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে এইটাও আসলে আমাদের নামে আইসো আমরা বলবো। তো সেই ক্ষেত্রে আমরা বলতাম এখানে আইসো তো নামটা আসতো, কিন্তু 1 2 3 4 5 এখানে টোটাল কার্বন আছে 5টা, তার মানে আমরা এখানে এইটার নাম কিন্তু বলতাম আইসো শব্দটা বলতাম, আইসো শব্দটা আমরা বলতাম, এবং তার সাথে আমরা যে কাজটা করতাম আইসো আমরা পেন্টেন বলতাম। কেন, আমরা জানি 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে পেন্টেন বলা হয়। তাহলে আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম যে আইসো ব্যাপারটা কেমন করে হবে। তো আমাদের স্লাইডে কিন্তু এই জিনিসটা আসলে ছিল, তো আমরা এই যে স্লাইডে আমরা বলছিলাম আইসো, আইসো শব্দটা তাহলে কেন আসতেছে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তাহলে এইটার সংকেত যদি আমি এখানে লিখে দিতে চাই, তাহলে ব্যাপারটা হবে এরকম, আমরা একটু বইতে নোট করে নিতে পারি ব্যাপারটা। এর সাথে একটা আমাদের CH3 যুক্ত থাকবে, আর এর সাথে আমরা একটা CH3 যুক্ত করে দিব, তাহলে এই জিনিসটার নামই হবে হচ্ছে আসলে এই ঘটনাটা। ওকে, তো আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তারপরে আমরা যদি পরের অংশে চলে যাই, তো এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা এই যে পেট্রোলিয়ামটা আমরা উত্তোলন করব, এটা অবশ্যই মাটির নিচ থেকে উত্তোলন করা হবে। তো এই যে উত্তোলন করার পরে এই উপাদানসমূহকে আমরা কিভাবে পৃথক করতে পারি, বা এই টোটাল যে ঘটনাটা, এই সব ঘটনাগুলো আমরা এখানে ব্যাখ্যা করব। তো প্রথমেই আমরা যে ব্যাপারটা বলতে পারি সেটা হচ্ছে এইটা আমরা এই পেট্রোলিয়াম যে উত্তোলন করি, এইটা আমাদের মোটামুটি আমাদের বলা হয়েছে 5000 ফুট বা তার গভীরে যে শিলা আছে, সেই শিলা স্তরের মধ্যে আসলে এই পেট্রোলিয়ামটা পাওয়া যায়। এবং এই পেট্রোলিয়াম আমরা উত্তোলন করি, এবং এই উত্তোলন করার পরে আমরা ডিরেক্টলি যে আসলে তেলটা পেয়ে থাকি, সেটাকে আসলে আমরা বলে থাকি অপরিশোধিত তেল। তার মানে আমরা এখানে যে ব্যাপারটা বলতেছি যে পেট্রোলিয়ামের খনি থেকে সরাসরি যে তেলটা পাওয়া যায় তাকে আমরা অপরিশোধিত তেল বলি। এখন এই অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম যেটা, সেইটা কি আসলে আমরা আরেকটা নামে ডেকে থাকি, এটাকে বলা হয় ক্রুড অয়েল। এটা কি বলা হয়? ক্রুড অয়েল। ক্রুড অয়েল মানে কি? অপরিশোধিত তেল। এখন এই যে অপরিশোধিত তেলটা তুললাম, শুধুমাত্র যে এই ক্রুড অয়েলের সাথে যে আমি আর কোনো কিছু পাবো না, বা এটা শুধু পেট্রোলিয়ামে পাবো এমন না, এর সাথে কিন্তু আমি আবার কি পেতে পারি, এর সাথে আমাদের সালফার পাওয়া যেতে পারে। এই সালফার আমরা এর সাথে কিন্তু পেতে পারি। এখন এই সালফার এর সাথে পাইলে, সালফার আসলে যদি থাকে, তখন এটা কিন্তু একটু গন্ধযুক্ত হবে, এটা আসলে দুর্গন্ধ হবে। তো এখান থেকে আমরা আসলে পৃথক করে বিভিন্ন ধরনের হচ্ছে তেল আমরা পেয়ে থাকি। তো এইখানে এই যে অপরিশোধিত বা ক্রুড অয়েলটা আমরা পাচ্ছি, এই ক্রুড অয়েলটা আসলে আমাদের কিভাবে আমরা এটা আলাদা করি, সেই আলাদা করার যে প্রসেস, সেই প্রসেসটা কি আমরা জানি যে পাতন ব্যাপারটা সম্পর্কে আমরা জানি। পাতন ব্যাপারটা আসলে কি? পাতন, আমরা নর্মাল পাতন বলতে আমরা বুঝি যে আমরা তরল পদার্থকে যদি তাপ দিয়ে হচ্ছে আমরা গ্যাসীয় পদার্থে পরিণত করি, আবার গ্যাসকে যদি ঠান্ডা করে আমরা তরল পদার্থে নিয়ে আসতে পারি, তখন এই টোটাল প্রসেসকে আমরা বলে থাকি পাতন। কিন্তু এই পাতনের মধ্যে আমাদের একটা পাতন আছে, যে পাতনটাকে আমরা আংশিক পাতন বলতেছি। তো এই আংশিক পাতন ব্যাপারটা কি? আংশিক পাতনটা হচ্ছে এমন এক ধরনের পাতন, যে পাতনটা আসলে তার স্ফুটনাঙ্কের ওপর ভিত্তি করে আলাদা করা হয়। তো আমরা এখানে একটা সংজ্ঞা দিয়েছি, বলছি যে একাধিক যৌগের মিশ্রণ থেকে উপাদানসমূহকে তাদের স্ফুটনাঙ্কের ওপর ভিত্তি করে স্তরে স্তরে বিভিন্ন
ধাপে পৃথক করার যে প্রণালী সেটাকেই বলা হয় আংশিক পাতন। তো আমি আংশিক পাতন নিয়েও একটু কথা বলবো, তা আংশিক পাতনের ব্যাপারটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। তো আমরা এখান থেকে যদি এইভাবে বুঝি, তো এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে আংশিক পাতন। তো আংশিক পাতন জিনিসটা কি? তো আমি এখানে চিন্তা করলাম যে আসলে আমরা এই যে বিভিন্ন ধরনের হচ্ছে পেট্রোলিয়াম বা পেট্রোল বা ন্যাফথা ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস পেয়ে থাকি। আমি সাপোজ এখানে ধরে নিলাম যে কেরোসিনের হচ্ছে স্ফুরণাঙ্ক আমি ধরে নিলাম যে 121 বা 125 ডিগ্রি। এটা হচ্ছে আমি ধরে নিলাম কেরোসিনের, এটা কিন্তু আমি ধরে নিচ্ছি। আচ্ছা সরি, আমি বানানটা ভুল করলাম। আচ্ছা, এখানে যদি আমি এই জিনিসটাকে এইভাবে দেখাই যে তাহলে এটা হচ্ছে কেরোসিনের, তাহলে কেরোসিনের হচ্ছে স্ফুরণাঙ্ক যদি 125 হয়, আর আমি এখানে ধরলাম যে আসলে ডিজেলের স্ফুরণাঙ্ক হচ্ছে আমি ধরে নিলাম যে ডিজেলেরটা কত হতে পারে, আনুমানিক আমরা ধরে নিই 170 প্লাস হয় আর কি, 70 ডিগ্রি আমি ধরলাম। তো এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু এটা ধরে নিয়েছি বা মনে করে নিয়েছি, আমরা ধরি ব্যাপারটা। তো এখন বিষয়টা হচ্ছে কী হবে, তাইলে আমি যখন এটা তাপ দিতে থাকবো তখন যে ব্যাপারটা ঘটবে, তখন এই দুইটা আমার এর মধ্যে আছে, আমি মনে করো যে এখানে একটা কলাম আকারে নিলাম, এই দুইটার মধ্যে আসলে আমাদের এই দুইটা জিনিসই আছে। তো এখন কি হবে, এখান থেকে যখন আমি তাপটা দিব এদিক থেকে তাপ দিব, তো তখন কি ব্যাপারটা ঘটবে, এখানে দুইটাই আছে। তো এখন এর মধ্যে যখন আমার 100 কত ডিগ্রি, 100 যখন হচ্ছে 25 ডিগ্রি আসবে, তখন আসলে কেরোসিন স্ফুরণাঙ্কে পরিণত হবে। তখন কিন্তু ডিজেল আর স্ফুরণাঙ্কে পরিণত হবে না তখন, কারণ ডিজেল হচ্ছে 170 ডিগ্রিতে স্ফুরণাঙ্কে পরিণত হয়, তার মানে এটা হচ্ছে তখন বাষ্প হতে শুরু করবে। তার মানে তখন আমি ওইখান থেকে যেটা সংগ্রহ করব সেটাকে আসলে আমরা কেরোসিন বলবো। আর তারপরে আমরা তাপ যদি আরও বাড়াতে থাকি, তখন হচ্ছে এই 170 ডিগ্রিতে যখন হচ্ছে ডিজেল আসলে কি হবে, ডিজেলটা হচ্ছে কিন্তু স্ফুরণাঙ্কে পরিণত হবে, তখন আমি কিন্তু ওখান থেকে ডিজেলটা পেতে পারি। তো আমরা পরের স্লাইডগুলোতে এই ঘটনাগুলো নিয়ে ব্যাখ্যা করব। তো এখানে আমরা এই যে একটা চিত্র দেখতে পাচ্ছি, তো আমাদের বইতেও কিন্তু একটা এরকম চিত্র দেওয়া ছিল। তো এই চিত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ক্রুড অয়েল কীভাবে আসলে আলাদা করা হয়। ক্রুড অয়েল জিনিসটা কি, ওই যে আমরা খনি থেকে সরাসরি যে তেলটা পেয়ে থাকি, সরাসরি যেটা আমরা পেয়ে থাকি সেটাকে আমরা অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বলে থাকি। তো এখন এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ক্রুড অয়েল, এই ক্রুড অয়েলটা প্রথমে কি হচ্ছে, এর মধ্য দিয়ে এখানে আসলে আমাদের চলে আসছে। তো এইখানে কি করা হচ্ছে, ফার্নেস করা হচ্ছে, তার মানে এখানে প্রচুর পরিমাণ তাপ দেওয়া হচ্ছে। তো তাপ দেওয়ার পরে এইখানে দেখা যাচ্ছে যে এই অংশ কলামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আসলে বিভিন্ন স্তর। তো এই স্তরের মধ্যে একদম লাস্টে যেটা আছে সেটাকে আমরা আসলে 350 বলতেছি, বা 350-এর মানে 300 হচ্ছে 40-এর উপরের যে মানগুলো আর কি, সেইগুলো থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিটুমিন পাচ্ছি। এইখানে আমাদের সুন্দর করে দেখানো হচ্ছে এই যে এটা রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হয়। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে লুব্রিকেটিং তেল পাচ্ছি আমরা হচ্ছে এই স্তর থেকে। তারপরে আমরা ফুয়েল তেল পাচ্ছি, তারপরে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ডিজেল, তারপরে হচ্ছে প্যারাফিন, তারপরে আমরা পাচ্ছি ন্যাফথা, গ্যাসোলিন, তারপরে পেট্রোলিয়াম গ্যাস। তো যেইটার স্ফুরণাঙ্ক যেমন সেইটার আশেপাশ থেকে আমি সেই জিনিসটাকে সংগ্রহ করতে পারছি। যেমন পেট্রোলিয়ামের হচ্ছে স্ফুরণাঙ্ক আমরা জানি 0 থেকে 20 ডিগ্রি, তার মানে 0 থেকে 20 ডিগ্রি বা 25 ডিগ্রির নিচে যে মানগুলো আছে সেইগুলা থেকে আমরা স্ফুটনাঙ্কের যে মানে ওখান থেকে যে তেলটা আমরা বা যে গ্যাসটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। তো এই জিনিসটা আমরা এখানে দেখাইছি। তারপরে আমরা এই যে টোটাল আমরা এখানে যত জিনিসগুলো পাবো এই টোটালটার আমাদের যে কাজটা করতে হবে বইতে আমাদের সুন্দর করে প্রত্যেকটার কয়েকটা ঘটনা ব্যাখ্যা করেছে। তো সেই ঘটনা বলতে এর মধ্যে স্ফুরণাঙ্ক কত, তারপরে কার্বন সংখ্যা কত, তারপরে হচ্ছে এটা শতকরা পরিমাণ পেট্রোলিয়ামের মধ্যে কতটুকু থাকে, এটা কোন কাজে ব্যবহার করা হয়, এই জিনিসগুলো আমাদের সঠিকভাবে জানতে হবে, ভালোভাবে জানতে হবে। তো আমরা এরপরের স্লাইডে যদি চলে যাই, এখানে আমাদের যে সেই ঘটনাগুলো ব্যাখ্যা করা আছে। এর মধ্যে পেট্রোলিয়াম, তারপরে গ্যাসোলিন বা আমরা পেট্রোল বলতেছি, তারপরে ন্যাফথা, এই জিনিসগুলো আমাদের এখানে বলা হয়েছে। তো এখানে বইতেও এই টোটাল ঘটনাগুলো দেওয়া আছে, এইগুলো আমি এখানে তুলে দিয়েছি। তো এইটা তোমরা এইভাবে এই কাজটা করে নিতে পারো। এখানে এই ঘটনাগুলো কিন্তু বইতেও উল্লেখ করা আছে। তো আমরা যদি এর পরের অংশটা দেখতে পাই যে এখানে টোটাল বিষয়টা দেখানো হয়েছে। তো এই জিনিসটাকেই তোমরা এইভাবে একটা ছক আকারে
এই শখের মধ্যে আমি দেখাইছি। এখন যারা হচ্ছে এই শখটা সংগ্রহ করে রাখতে চাও তারা আসলে এটা স্ক্রিনশট করে রাখতে পারো। তবে এইখানে এই যে টোটাল যে ঘটনা এইভাবে আমাদের জানতে হবে। তো মানে এখানে আমরা গ্যাসের নাম দিয়েছি, এখানে পেট্রোলিয়াম, তারপরে আমরা এখানে দিয়েছি পেট্রোল, ন্যাফথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন মোম, এবং হচ্ছে আমরা এখানে পিসের কথা বলেছি। এখানে এদের স্ফুটনাঙ্ক কত আমরা এখানে সেই জিনিসগুলো এখানে দিয়েছি। এক নজরে আমরা এইগুলো সবই দেখতে পাবো। তো এইগুলাই আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়, ব্যবহারগুলো আমরা সাইডে দিয়েছি। তো এইটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ আমাদের এইখান থেকে অনেক কিন্তু এমসিকিউ হয়ে থাকে। তো এমসিকিউর জন্য আসলে আমরা এই জিনিসগুলো সুন্দরভাবে মনে রাখবো। তার মানে আমরা আমাদের বইয়ের এই যে টোটাল যে অংশটা, এই টোটাল অংশটার মধ্যে এই জিনিসগুলো দেখলাম। আচ্ছা, ওকে, সবাইকে ধন্যবাদ।